যতগুলো ফাইল স্বাক্ষর হয় লাস্টে রাজনীতিবিদকে স্বাক্ষর করতে হয়, ওই জন্য সব দোষ তার। ছোট ছোট মাছগুলো এই মাকড়সার জালে আটকা পড়ে, পোকামাকড়গুলো আটকা পড়ে, আর বড় বড় রুই কাতলাগুলো এই মাকড়সার জাল ভেদ করে এখান থেকে বেরিয়ে যায়। সঙ্গত কারণে এই দুর্নীতি দমন কমিশনকে একটা নখ দন্তহীন বাঘ হিসেবে তুলনা করা হয়। দুর্নীতির ক্ষেত্রে বলেছে উচ্চ এবং নিম্ন দুর্নীতি। আইনে কিন্তু ডেফিনেশনে উচ্চ দুর্নীতিও নাই, নিম্ন দুর্নীতিও নাই। দুর্নীতি এবং দুর্নীতি একই ডেফিনেশন। এখানে দুর্নীতি ছোট হয় না, বড়ও হয় না। যেমন দর্শন ছোট হয় না, বড় হয় না, সবই সমান। রামিসা আর জিশান সবই সমান দর্শনের ক্ষেত্রে। মোহাম্মদ শফিকুল ইসলাম, পটুয়াখালী 2, আপনার সময় 3 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি শফিকুল ইসলাম, পটুয়াখালী 2 বাউফল। দুর্নীতি দমন কমিশন বিষয়ে যে কমিশন শিরোনাম 55 যে দাবি, সেখানে 300 টাকা হ্রাস করার যে প্রস্তাব, তার বিষয়ে আমি 2-3টি বিষয় কথা আপনার সামনে উপস্থাপন করতে চাই। এখানে আমরা লক্ষ্য করি আমাদের যে দুর্নীতি দমন কমিশন, এই কমিশনের যে স্বাধীনতা নিশ্চিতকরণ, এ বিষয়ে আসলে আমরা হতাশ। কারণ দীর্ঘদিন থেকে আমরা লক্ষ্য করছি এখানে স্বাধীনতা বলে তাদের কিছু থাকে না, একটা প্রভাব তাদের উপরে বিস্তার করে। চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ স্বচ্ছ অংশগ্রহণমূলক যে সার্চ কমিটি করার কথা, সেটিও আমরা লক্ষ্য করি না, বরং পছন্দ আলোকে আমাদের চিন্তা, দৃষ্টিভঙ্গি এবং একটা আদর্শকে সামনে রেখে সেখানে তাদেরকে দেওয়া হয়। তদন্ত এবং মামলা পরিচালনার রাজনৈতিক, প্রশাসনিক অন্য কোনো প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত হয় না। সঙ্গত কারণে কমিশনারদের যে জবাবদিহিতা, সেটিও আমরা লক্ষ্য করি না। আমরা আজকে লক্ষ্য করি যে গতকাল কুমিল্লার একটি বিষয় 300 বিধিতে এখানে আলোচনা হয়েছে, কিন্তু আলোচনাতে হওয়ার কথা ছিল যে পুলিশ পরিদর্শক নোয়াখালীর হাতিয়ায় তিনি যে ধর্ষণের সে অভিযোগ পরিবারের থেকে করা হয়েছে, সেই বিষয়ে তো আজকের স্বরাষ্ট্রমন্ত্রী আসলে এখানে বিধিতে তার আলোচনা হওয়া উচিত ছিল। এই যে প্রভাব বিস্তারের এবং নিরপেক্ষতা, নিউট্রালিটির যে আমরা একটা ডিভিশন দেখি, ডিসক্রিমিনেশন দেখি, সেই জায়গা থেকে কিন্তু এটা আমাদের মাঝে এই সংখ্যাটা তৈরি হয়। মাননীয় স্পিকার, আমরা আরেকটা বিষয় আপনার সামনে উল্লেখ করি। কমিশনারদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের জন্য স্বাধীন অভিযোগ মূল্যায়ন বোর্ড যে গঠন করার কথা, থাকার কথা, সেটির ক্ষেত্রেও আমরা খুবই দুশ্চিন্তা এবং উদ্বিগ্নের মধ্যে থাকি। কারণ এই জায়গায় যেটা বলা হয়ে থাকে যে ছোট ছোট মাছগুলো এই মাকড়সার জালে আটকা পড়ে, পোকামাকড়গুলো আটকা পড়ে, আর বড় বড় রুই কাতলাগুলো এই মাকড়সার জাল ভেদ করে এখান থেকে বেরিয়ে যায়। সঙ্গত কারণে এই দুর্নীতি দমন কমিশনকে একটা নখ দন্তহীন বাঘ হিসেবে তুলনা করা হয়। মাননীয় স্পিকার, আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে এই দুর্নীতি দমন কমিশনে যারা এখানে ভূমিকা পালন করেন, ডিজিটাল ফরেন্সিক, সাইবার অপরাধ, অর্থ পাচার, বিশেষ করে এই যে 18 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, এই পাচার রোধে বা এই পাচার করা টাকা ফিরিয়ে আনার ক্ষেত্রে তাদের সাথে আমি যতটুকু কথা বলার সুযোগ বিভিন্ন সময় হয়েছে, সরকারের সদিচ্ছার যে অভাব থাকে, সেই সদিচ্ছার অভাব থেকে এটা হয় না। কোনো কোনো ক্ষেত্রে প্রভাব বিস্তারের একটা বিষয় আমরা লক্ষ্য করি। সেই জায়গায় আমি প্রস্তাব করছি উচ্চ পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে সমান প্রয়োগ, যে সমান প্রয়োগটা আমাদের করার কথা, রাজনৈতিক ব্যক্তি, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, প্রভাবশালী যে কোনো ব্যক্তির বিরুদ্ধে, বিশেষ করে যদি মিডিয়ার সাথে সম্পৃক্ত কোনো প্রভাবশালী ব্যক্তি হন, তাহলে তার ধারের কাছেও যাওয়ার সুযোগ কখনো কখনো এই দুর্নীতি দমন কমিশনে যারা কাজ করেন তাদের হয় না। মাননীয় স্পিকার, আর একটা বিষয় আমরা এখানে উল্লেখ করি, সাক্ষী এবং তথ্যদাতাদের সুরক্ষা। এমন হয় যারা এই বিষয়ে এই সদস্য 1 মিনিটে শেষ করুন। অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। আমরা এই যে প্রভাব বিস্তারের বিষয়টি দেখি যে সাক্ষী এবং সুরক্ষা যারা দিবেন তাদের সুরক্ষাটা দেওয়া হয় না। সঙ্গত কারণে প্রভাব বিস্তার করার যে একটা বলয় আমরা লক্ষ্য করি। আজকে আমরা এটা দেখছি, আমাদের মাননীয় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম জনাব, ওনার এলাকার 2টো উপজেলায় কয়েকটা ইউনিয়ন হয়েছে, একটা ইউনিয়নে ওনার পরিবারের, ওনার বংশের নামে, মীর বাড়ি বংশের নামে একটা ইউনিয়নের নাম করা হয়েছে। ওনার 2 সন্তানের নামে, দিগন্ত এবং সীমান্ত, 2 সন্তানের নামে 2টা ইউনিয়নের নাম করা হয়েছে। এটা যদি বর্তমান সময়ের একটা পরিস্থিতি হয়, আমরা মাননীয় প্রধানমন্ত্রী ওনার পরিবারের সদস্যের নামে একটা প্রতিষ্ঠান করতে চাওয়া হয়েছিল, উনি নাকচ করেছেন, আমরা বাহাবা দিয়েছি। তা আমরা তো মনে করি প্রধানমন্ত্রী যেটা চান সেটাই তো ওনাদের হওয়ার কথা, কিন্তু প্রধানমন্ত্রীর হয় না, ওনাদের নিচ থেকে এটা হয়। এই যে আমাদের প্রভাব বলয় তৈরি করা, আমরা এখানে তো সংশোধনী পাশ করতে করতে অনেক সময় চলে গেছে, শুধু নাম সংশোধন করতে, বিগত ফ্যাসিস্ট সময় যেগুলো হয়েছিল। আবার এই সংস্কৃতিগুলো আমাদের মাঝে। ধন্যবাদ মাননীয় সদস্য।
আমি এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সবাই বলছিল সংসদ জিমিয়ে গেছে, সবাই বোর ফিল করতেছে, তা আমার কাছে লাস্টে মনে হলো খুব ভাইব্রেন্ট হয়েছে। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য রুমিন ফারহানা বলেছেন প্রতীকী ছাঁটাই, আসলে তিনি এনেছেন মিতব্যয়ী ছাঁটাই, প্রতীকীটা 1 টাকা হয়। বলেছেন রাজনীতি পেশা এবং আমলা পেশা এই 2 জায়গাতেই দুর্নীতি হয়। দুর্নীতি 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 সব জায়গায় হয়। মাননীয় স্পিকার, ঘুরে ফিরে সব দোষ রাজনীতিবিদের হয়, কিন্তু যতগুলো ফাইল স্বাক্ষর হয় লাস্টে রাজনীতিবিদকে স্বাক্ষর করতে হয়, ওই জন্য সব দোষ তার। এর বেশি বলতে চাই না। তিনি বলেছেন রূপপুরে বালিশ দুর্নীতি হয়েছে, পর্দার দুর্নীতি হয়েছে, সবকিছু মেগা প্রজেক্টের মেগা দুর্নীতি হয়েছে, ব্যাংক লুট হয়েছে। সেই জন্যই তো দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন দুর্নীতি দমন কমিশন করার প্রস্তাব এসছে। আমরা এটা স্ট্যাটিউটরি একটা অর্গানাইজেশন হিসেবে শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠন করব বলে আমরা দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত অধ্যাদেশটা তখন গ্রহণ করিনি। এখন আলোচনা শুরু হয়েছে এবং বাংলাদেশের একটি শক্তিশালী দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বলেছেন কমিশন চেয়ারম্যান যাদেরকে নিয়োগ করতে হয় তাদের কিভাবে নিয়োগ করা হবে সেজন্য সার্চ কমিটি। সার্চ কমিটি তো আছে, আগের আইনেও ছিল এবং সেই অধ্যাদেশটা গ্রহণ করা না গেলেও আগের আইনটা রিভাইভ হয়েছে, ওখানেও সার্চ কমিটি আছে। সেই সার্চ কমিটি অনুসারে দুর্নীতি দমন কমিশনটা গঠন করার জন্য, সার্চ কমিটি গঠনের জন্য যেই কমিটি গঠন করার উদ্যোগ নেওয়া হয়েছিল, দয়া করে কালকে মাননীয় প্রধান বিচারপতি অনেক দিন পরে তার প্রতিনিধি নিয়োগ করেছেন, বহু দিন গড়িয়ে গেছে। হয়তো আপনারা মনে করে নিয়েছেন সরকার আন্তরিক না। সরকার আন্তরিক ছিল, চিঠি দিয়েছে সার্চ কমিটি গঠন করা হবে, দুর্নীতি দমন কমিশন গঠন করা হবে, কিন্তু আমরা সহযোগিতাটা পাইনি। গতকালকে কেবল সই করে দিয়েছে। এখন সার্চ কমিটি গঠিত হবে, দুর্নীতি দমন কমিশনও গঠিত হবে, দুর্নীতির সমস্ত বিষয় অ্যাড্রেস করা হবে। তবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এটা হচ্ছে একটা মধ্যবর্তী ব্যবস্থা। দুর্নীতি দমন কমিশন আইনটা পার্লামেন্টে নিয়ে আসলে বিলটা, তখন একটা আরো শক্তিশালী দুর্নীতি দমন কমিশন গঠন হবে, আইনটা গঠন হবে, তখন আমরা সেখানে আলোচনায় অংশগ্রহণ করতে পারবো। আলোচনার ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতে একটি দুর্নীতি দমন কমিশন আইন গঠিত হবে। কিন্তু মধ্যখানে আমাদেরকে দুর্নীতি দমন কমিশনটা ফাংশনাল করার জন্য একটা সার্চ কমিটির মধ্যে দিয়ে, আগের আইনটার মধ্যে দিয়ে একটা কমিশন গঠন করে ফেলতে হবে। মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সদস্য এইটা বলেছেন যে দুর্নীতির অর্থ পাচারের যে টাকা পাচার হয়েছে দেশ থেকে সেটা ফিরিয়ে আনার ব্যবস্থা। আমরা এখানে অনেক আলোচনা করেছি। একদিন আমি একটা কাগজ নিয়ে এখানে কিছু তথ্য দিয়েছিলাম, সেটা হচ্ছে স্টেট অফ দি স্টেট ইকোনমি সিন্স 2009 to 2023। এটা হচ্ছে স্টেট অফ দি বাংলাদেশ ইকোনমি, যেটা পাস্ট রেজিম ফেসিস্ট গভর্নমেন্টের সময় কি অবস্থায় ছিল তার উপর একটা হোয়াইট পেপার রেডি করা হয়েছিল। সেটা রিপোর্টটা পেশ করা হয়েছিল মাননীয় প্রধান উপদেষ্টা ইন্টারিম গভর্নমেন্টের কাছে। এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন প্রখ্যাত অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। এখানে সামারিতে 1 লাইনে শুধু বলি, কারণ সময় বেশি নেই, সবাই মাগরিবের নামাজের সময় চলে আসছে। 29,25,000 কোটি টাকা, ক্ষেত্রমতে প্রায় 30 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। শুধু ব্যাংকিং খাতে যে লুটপাট হয়েছে সেটা দিয়ে বলা হয়েছে, রাজনৈতিক বিবেচনায় যে ব্যাংক লোন দেওয়া হয়েছে সেটাতে 24টা পদ্মা সেতু করা যেত। তো সুতরাং এগুলো অ্যাড্রেস করতে হবে, সমস্ত পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে হবে, সবার সহযোগিতা সেখানে আমরা চাই। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য শফিক সাহেব, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, তিনি বলেছেন কমিশনের জবাবদিহিতা নিশ্চিত করা হবে, সেটা আইনের মধ্যে আমরা আনবো, নিশ্চিত করার জন্য যা যা সাজেশন আপনারা দিবেন। তো এইখানে
অন্য একটা প্রসঙ্গ নিয়ে এসছে। কালকে সেই ডিবেটটা শেষ হয়েছে, আমাকে স্কোপ দেওয়া হয়নি সেই পাল্টাটা বলার জন্য। ভালোই হয়েছে আপনি বলেছেন যে রেপের একটা দর্শনের কথা বলেছেন। এটা মানে স্পিকার, আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের সম্মানিত আমির সাহেব একটা স্ট্যাটাস দিয়ে বলেছিলেন জিশান নিখোঁজ হওয়ার 19 ঘন্টা পার হয়ে গেল, সরকার এখনো উদ্ধার করতে পারেনি, কি করছে? তো সেজন্য 19 ঘন্টা পার হওয়ার পরে মাননীয় স্পিকার সরকার কি করেছে সেই বয়ানটা দিয়েছিলাম। এইটা সরকারের পক্ষে দায়িত্ব। এখন কালকে আমি বুঝিনি আসলে তারা কি দর্শনের পক্ষে কথা বলেছে না বিপক্ষে কথা বলেছে মাননীয় স্পিকার। কারণ মাননীয় মন্ত্রী, আমরা তো দুর্নীতি দমন কমিশন নিয়ে আলাপ করছি। ঠিক আছে, এটা আমি তাহলে দুর্নীতিতেই যাচ্ছে মাননীয় স্পিকার। দুর্নীতির ক্ষেত্রে বলেছে উচ্চ এবং নিম্ন দুর্নীতি। আইনে কিন্তু ডেফিনেশনে উচ্চ দুর্নীতিও নাই, নিম্ন দুর্নীতিও নাই। দুর্নীতি এবং দুর্নীতি একই ডেফিনেশন। এখানে দুর্নীতি ছোট হয় না, বড় হয় না। যেমন দর্শন ছোট হয় না, বড় হয় না, সবই সমান। রামিসা আর জিশান সবই সমান দর্শনের ক্ষেত্রে। মানে স্পিকার, একটার বিচার চাইবে আর একটা চাইবে না, তা হয় না। আমরা দুর্নীতি দমন কমিশনকে যেহেতু শক্তিশালী করতে চাই, এটা জাতির প্রত্যাশা, সেজন্য এখানে কিছু ইনফ্রাস্ট্রাকচার আছে, কিছু আইনে আছে, কিছু রেভিনিউ বৃদ্ধি আছে। সব মিলিয়ে যে অর্থটা ব্যয় হয়ে গিয়েছে সেটা তো ইন্টারিম গভর্নমেন্টের সময় হয়ে গেছে, আগামীতে আরও হয়তো আসবে। সুতরাং এ ব্যাপারে ছাঁটাই প্রস্তাবগুলো নামঞ্জুর করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আপনাকে। দিল্লির বিরুদ্ধে সারাদিন নামে বেনামে হুমকি ধামকি দিবেন, ভারতকে বিচ্ছিন্ন করতে চাইবেন কথায় কথায়, আর দিল্লি আপনাকে স্বাগত জানাবে, এটা ভাবার তো কোনো কারণ নেই, তাই না? তবুও দিল্লি কারিনা কায়সার সহ পুলিশ হত্যাকারী মাহাদিকে পর্যন্ত দিল্লিতে ঢুকতে দিয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমানকে কেন দিল্লি বিমানবন্দরে এতটা প্রশ্নের মুখোমুখি হতে হলো, সেটা নিয়েই আজকের আয়োজন। কি নাটক হলো দিল্লির বিমানবন্দরে? ঘটনাটা যত সহজ মনে হচ্ছে, বাস্তবতা তার চেয়ে অনেক বেশি জটিল এবং উদ্বেগজনক। আর সেই উদ্বেগটা ভারতকে নিয়ে নয়, উদ্বেগটা হলো বাংলাদেশের একজন সরকারি উপদেষ্টার আচরণ এবং উদ্দেশ্য নিয়ে। দিল্লি থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন বাংলাদেশি কূটনীতিক জানিয়েছেন, দিল্লি বিমানবন্দরে ডাক্তার জাহিদুর রহমান যে আচরণ করেছেন তা কোনোভাবেই একজন রাজনৈতিক নেতা, কূটনৈতিক অথবা পেশাদার কর্মকর্তার আচরণ ছিল না। এবং তার পর্যবেক্ষণ আরো ভয়াবহ। ডাক্তার জাহিদুর রহমান সম্ভবত ইচ্ছাকৃতভাবেই কূটনৈতিক পাসপোর্ট ছাড়া দিল্লি বিমানবন্দরে নেমে ইমিগ্রেশনে ঝামেলা তৈরি করতে চেয়েছিলেন, যাতে দেশে ফিরে তার ভারত বিরোধী অনুসারীদের কাছে এই বয়ান তিনি ছড়িয়ে দিতে পারেন যে ভারত বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চায় না, বাংলাদেশ চায় কিন্তু ভারত চায় না। এই যে অভিযোগ, এই অভিযোগটা যদি সত্যি হয় তাহলে এটা কেবল একজন উপদেষ্টার ব্যক্তিগত ব্যর্থতা নয়, এটা হলো দুটি প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ককে ইচ্ছাকৃতভাবে নষ্ট করার একটি পরিকল্পিত অপচেষ্টা। রাষ্ট্রীয় দায়িত্বে থেকে নিজের দেশের বিদেশ নীতিকে সচেতনভাবে ক্ষতিগ্রস্ত করার এর চেয়ে বড় উদাহরণ কমই দেখা যায়। আর ভারতের সঙ্গে এরকম ক্যাচাল বাঁধিয়ে এই জাহিদুরদের কি লাভ বলুন তো? পুরো ঘটনা কি ঘটেছে সেটা এখনো কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে পরিষ্কার করা হয়নি, না ঢাকার পক্ষ থেকে না দিল্লির পক্ষ থেকে। কিন্তু যতটুকু তথ্য পাওয়া যাচ্ছে তাতে ছবিটা মোটামুটি স্পষ্ট। একাধিক নির্ভরযোগ্য সূত্র স্পষ্ট করছে বা নিশ্চিত করছে যে ভারতীয় কর্তৃপক্ষ ডক্টর জাহেদের সঙ্গে কোনো প্রকার অসৌজন্যমূলক আচরণ করেনি। পরিচয় যাচাইয়ের পর তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, এমনকি তাকে ভেতরে আসার অনুরোধ করা হয়েছিল, কিন্তু তিনি নিজেই ভারতে ঢুকতে অস্বীকার করেন এবং অন্য একটি দেশ হয়ে দেশে ফিরে আসেন। CNN নিউজ 18 জানাচ্ছে তার নাম আগে সোশ্যাল মিডিয়া ব্ল্যাক লিস্ট থেকে সরানো হলেও ইমিগ্রেশন ওয়াচ লিস্টে থেকে যাওয়ার কারণে প্রাথমিক জটিলতা তৈরি হয়েছিল, যা একটি প্রশাসনিক ব্যত্যয়, কোনো ষড়যন্ত্র, কোনো হয়রানি নয়। আপনার মতো আমার মনেও এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো ডাক্তার জাহিদুরের কূটনৈতিক পাসপোর্টটি আসলে কোথায় ছিল? প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন সরকারি উপদেষ্টা সরকারি সফরে গিয়েছেন সাধারণ সবুজ পাসপোর্টে। তারেক রহমানের সরকার গঠনের পর 4 মাসের বেশি সময়
সময় কেটে গেছে, প্রায় 4 মাসেও প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে কূটনৈতিক পাসপোর্ট দেওয়া যায়নি। এই একটি তথ্যই বলে দিচ্ছে যে এই ঘটনার পেছনে নিশ্চয়ই কোনো ঘটনা আছে, উদ্দেশ্য আছে, আর এর দায় কতটা বহুমাত্রিক। বাংলাদেশের ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তর সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সংসদের বাইরে সারা দিন নানা রকম বক্তৃতা দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। দেশে মানুষ মরছে, দেশে মানুষ হত্যা, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ মানে দেদারছে বাড়ছে, মসজিদের ভেতর গুলি হচ্ছে, কিন্তু তার নিজের মন্ত্রণালয় যে কতটা কার্যকারিতাহীন। এই যে পাসপোর্ট না দেওয়া, পাসপোর্ট যদি না দিয়ে থাকে জাহিদুরকে, সেটাও তো একটা প্রমাণ, তাই না? একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার কর্মকর্তাকে কূটনৈতিক পাসপোর্ট সরবরাহ না করা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পাসপোর্ট অধিদপ্তরের চরম অবহেলার প্রমাণ। এর পাশাপাশি নয়াদিল্লির বাংলাদেশ হাই কমিশনও সমানভাবে দায়ী। ডাক্তার জাহিদুরের সফরের বিষয়ে সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষকে আগাম অবহিত না করা, প্রোটোকল মেনে যোগাযোগ না করা, এটি একটি মৌলিক কূটনৈতিক ব্যর্থতা। তারেক রহমানের সরকারের উচিত হবে এই হাই কমিশনারের দায়িত্ব পালনের বিষয়ে গুরুতর প্রশ্ন তোলা, তাদেরকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা। তবে আসুন এবার সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করি আমরা। ডক্টর জাহিদুর রহমান আসলে কে? টকশো দর্শকরা জানেন যে তিনি ইনিয়ে বিনিয়ে, মুখ খিচিয়ে এবং চুল নাড়িয়ে বিকৃত কায়দায় শেখ হাসিনা সরকারের সমালোচনা করা ছাড়া আর কিছু হিসাবে পরিচিত ছিলেন না কারো কাছে। তিনি আসলে সেই ব্যক্তি যিনি বছরের পর বছর ধরে ইউটিউব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিরোধী বক্তব্য প্রচার করেছেন। জুলাই সন্ত্রাসীদের তথাকথিত গণ অভ্যুত্থানের সময় তিনি অবৈধ ইউনূস সরকারের ঘনিষ্ঠ ছিলেন। পিএসসির কোনো একটি পদেও তাকে বসানো হয়েছিল এবং ইউনূস পরবর্তীকালে এই ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ তারেক রহমান সরকারের উপদেষ্টার পদ বাগিয়ে নিয়েছেন তিনি। ভারত তার ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছিল উস্কানিমূলক এবং ভারত বিরোধী বক্তব্যের অভিযোগে। এই মানুষটি ভালো করেই জানতেন যে তার নাম ভারতের নিরাপত্তা তালিকায় রয়েছে বা থাকতে পারে। এটা জেনেও তিনি কূটনৈতিক পাসপোর্ট ছাড়া, হাই কমিশনের সঙ্গে সমন্বয় ছাড়া দিল্লি বিমানবন্দরে নেমেছেন। এরপর ইমিগ্রেশনের রুটিন প্রশ্নের মুখোমুখি হয়েই ক্ষিপ্ত হয়েছেন এবং দেশে ফিরে এসেছেন। আমি যাব না ভারতে। কত বড় বিপ্লব বলুন। ডাক্তার জাহিদুরের দিল্লিগিরি নাটকটা পুরো পর্যবেক্ষণ করলে যে প্রশ্নটা স্বাভাবিকভাবে সুস্থ মস্তিষ্কের মাথায় আসবে সেটা হলো, এটা কি সত্যি অজ্ঞতা, নাকি অপ্রস্তুতির ফল, নাকি এটা একটা পরিকল্পিত রাজনৈতিক নাটক? কূটনৈতিক পাসপোর্ট না নিয়ে যাওয়া, হাই কমিশনকে না জানানো, ইমিগ্রেশনের সামান্য প্রশ্নে ফুঁসে ওঠা, তারপর দেশে ফিরে এসে ভারত অসম্মান করেছে এই বয়ান ছড়িয়ে দেওয়া, এই পুরো প্যাটার্নটা অনেক বেশি পরিকল্পিত লাগে। উদ্দেশ্য একটাই, তার লক্ষ লক্ষ ভারত বিরোধী অনুসারীকে নতুন উত্তেজনার উপকরণ দেওয়া। যুদ্ধাপরাধী জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এই উপকরণ লুফে নেবে স্বাভাবিকভাবেই। হেফাজত সহ উগ্র ইসলামপন্থী গোষ্ঠীগুলো এটাকে নতুন সমাবেশের ইস্যু বানাবে। সবাই একসুরে বলবে ভারত আমাদের মন্ত্রীকে অপমান করেছে, অথচ সত্য হলো ভারত তাকে ঢুকতে দিয়েছে, তিনি নিজেই ঢোকেননি। এই যে রাজনীতি, এই রাজনীতির বিষবাষ্পটা কতটা বিপজ্জনক সেটা বোঝার জন্য খুব বেশি বিশ্লেষণের দরকার নেই, বেশি দূরে যাওয়ারও দরকার নেই। 160 কোটি মানুষের দুটি দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের এই গুরুত্বপূর্ণ সময়ে দীনেশ ত্রিবেদীর মতো একজন বাংলাভাষী অভিজ্ঞ রাজনীতিবিদকে হাই কমিশনার করে পাঠিয়েছে ভারত। কিন্তু তিনি বাংলাদেশে আসতে না আসতেই বাংলাদেশের জামায়াত, বিএনপি, এনসিপি মিলে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তিনি নাকি বাংলাদেশকে ভারতের অংশ বানাতে চান। বাংলাদেশের ভেতরকার ভারত বিরোধী পরিস্থিতি যখন এরকম তুঙ্গে, তখন এই ধরনের পরিকল্পিত বা অপরিকল্পিত নাটক দুই দেশের মানুষের মধ্যে অবিশ্বাসের দেয়াল তো আরো উঁচু করে তুলবে, তাই না? সন্দেহ আছে আপনার? আমার নেই। ইতিমধ্যেই জাহিদ তার নিজস্ব ভারত বিরোধী সাঙ্গপাঙ্গদের কাছে প্রশংসায় ভাসছেন। জামায়াত, বিএনপি, এনসিপি, হেফাজত সকলেই ভারতের বিরুদ্ধে বিষ উগরে দিয়ে এই জাহিদকে মাথায় তুলে নাচবে, এটা তো সত্য। কিন্তু মূল ঘটনা হলো জাহিদ নিজের মুখেই নিজে কালি মেখে দিল্লি থেকে নিজেই ফিরে এসেছেন। আমি জানি না প্লেনে আসতে আসতে তিনি তার এই বাবরি চুল ছিঁড়ছিলেন কিনা, এটা কেউ বলবে না, কিন্তু তাতে কি সত্য বদলাবে?
সত্য বদলাবে না। এই দিল্লিগিরি নাটক আরো হবে বিএনপির আমলে, আমরা বুঝতে পারি। দেখা যাক এই নাটকের পরবর্তী দৃশ্য কি হয়। ভালো থাকুন ততক্ষণ আপনারা সবাই।